ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটি আমি সকালের খাবারের পর থেকে শুরু করেছি। তো রাতে কিছু বাজার নিয়ে এসেছে, এখানে 1 কুড়ি কলা নিয়ে এসেছে, দেশি বাংলা কলা, লাল শাক আর ফুলকপি নিয়ে এসেছে, কাঁচামরিচ আর 1 কেজি পরিমাণ সিম নিয়ে এসেছে। তো এগুলো আমি এখন ঝাঁপিতে গুছিয়ে রাখবো। আর দুপুরে রান্না করার জন্য প্রিপারেশন নেব। তো যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখনো একটা লাইক দেন নাই, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার এই চ্যানেলটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি অলরেডি এই কাজটি করেছেন তাহলে আপনাদের সবার প্রতি রইল অনেক বেশি ভালোবাসা। অফ ক্যামেরায় আমি মাছ কুটে নিয়েছি। তো 2 পদের মাছ নিয়ে এসেছে সকালে। চিংড়ি মাছ এনেছে 1/2 কেজি, মানে ছোট চিংড়িটা, আর 4টা রুই মাছ নিয়ে এসেছে। তো রুই মাছগুলো কিন্তু কেটে নিয়ে এসেছে। তা আমি এখানে বেশি পরিমাণ ফুলকপি, টমেটো, তারপর সিম কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এ পাশে একটা প্লেটে দেশি কচুর গাঁটি। তো এই গাঁটিটাও আমি অফ ক্যামেরায় ভাত আর গাঁটিটা সিদ্ধ করে নিয়েছি। তো সেটা চুলে পরিষ্কার করে রেখেছি। এটা আমার শাশুড়ি গ্রামের বাড়ি থেকে আমার জন্য পাঠিয়েছে। তা আমার শ্বশুরের দেড় থেকে 2 কানি জমিনের একটা মাছের ঘের আছে। তো ওখানে দেশি কচুর গাছ থেকে এই ছড়াটা হয়। তো এটা কিন্তু খেতে অনেক বেশি মজা, ছোট চিংড়ি মাছ দিয়ে। তা এখন আমি হলুদ মরিচ দিয়ে যে মাখিয়ে রেখেছি যে মাছটা, তো সেই মাছটা ভাজতে দিয়ে দেব। তো মাছটা অন্য চুলায় বসিয়ে দিয়ে আমি এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি বেশি পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়েছি। 1/2 টেবিল চামচ আদা বাটা আর 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। তো এখন তেলের ভিতরে পেঁয়াজ, আদা, রসুন বাটা আমি কষিয়ে নেব। আর এদিক দিয়ে মাছটা একটু উল্টাই দেব। তো অল্প পরিমাণে মাছটা ভাজবো। যেহেতু মাছ রান্না করব, তা আমি অল্প পরিমাণে মাছটা মানে হালকা ভেজে নেই। তো এখন আমার পেঁয়াজ, রসুন, আদা কষানোটা হয়ে গেছে তেলের উপরে, মানে ভাজাটা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটুখানি আরও রসুন বাটা দিয়ে দিয়েছি, যেহেতু কচুর গাঁটি তাই একটু রসুনের পরিমাণটা বেশি দিলাম। তো 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো এভাবে মশলাগুলো মানে চিংড়ি মাছের সাথে একসাথে ভেজে কষিয়ে নিয়ে তারপর আমি এর ভিতরে একটুখানি গরম পানি দিয়ে দিলাম। এবার সবগুলো মশলা চিংড়ি মাছের সাথে কষানো হয়ে গেছে। এভাবে রান্না করলে কি চিংড়ি মাছের গন্ধটা থাকে না। আর একটুখানি বাটিতে আমি কাঁচা তেঁতুল গুলে নিয়েছি সিদ্ধ করে, যাতে করে কচুর ছড়াটা গলা না ধরে। তো ওই পাশে আমি জলের পানি দিয়ে আ কড়াইটা অন্য একটা চুলায় বসিয়ে দিয়েছি। তো এখন আমি একটা পাতিলে রান্না করে নেব ফুলকপি আর সিমের তরকারিটা। তা আমি মাঝে মধ্যে এরকম পাতিলেও কিন্তু রান্না করি। তো আমাদের এই অঞ্চলে পাতিলকে ডিস্কো পাতিল বলে। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ, রসুন কুচি দিয়েছি তেলের ভিতরে। সেটা ভাজার পরে আমি এর ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটুখানি আদা আর একটুখানি রসুনের পেস্ট দিয়েছি। তো এবার সবগুলো মসল্লা কষিয়ে এর ভিতরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব। তো অল্প পরিমাণে পানি দিলে দেখা গেছে কি মসলাটা পুড়ে যায় না, না হলে মসলার গুণগত মান নষ্ট হয়ে যায়। তো যারা আমার ভিডিওটির সাথে আছেন আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আবারও বলছি। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো দেখতে চাইলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। যখন আমি কোনো ভিডিও আপলোড দেব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা সাবস্ক্রাইব করেন তারা কিন্তু আমার কমিউনিটিতে গিয়ে একটা লেটার দিয়ে আসবেন। ভিডিওর নিচে কোনো স্প্যাম কমেন্ট করবেন না। পাশে আছি, পাশে থাকবো, বা সাবস্ক্রাইব সংখ্যা, লাইক সংখ্যা উল্লেখ করবেন না। আর এদিক দিয়ে আমি
কড়াইতে যখন পানিটা মানে ঝোলের পানিটা গরম হয়ে গেছে তখন আমি ছড়াগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমি আরেকটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ছড়াটা পানির ভিতরে ঝোলের ভিতরে কষানোর পরে তো একটু ঘন হয়ে যাবে। আর এখন আমি ঢাকনা দিয়ে ডেকে তারপর ফুলকপি আর সিমটা ঝোলের ভিতরে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেব। তো রান্না তো কম বেশ সবাই পারেন। আমার চেয়ে আমার আপুদের রান্না অনেক বেশি সুন্দর। আমি কিন্তু কুকিং চ্যানেল থেকে অনেক রান্না বা রেসিপি শিখি। বিভিন্ন নাস্তা রেসিপিগুলো আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে কুকিং চ্যানেল থেকে শিখতে। তো এই পৃথিবীতে অনেক মানুষই আছে, সবাই সবকিছুতে পারফেক্ট না। অনেকে আমার কাছ থেকে কিছু শিখে, আবার আমিও অনেকের কাছ থেকে শিখি। সবাই সব ব্যাপারে তো আর পারদর্শী না। তো এদিক দিয়ে আমার ছড়া তরকারিটা হয়ে গেছে বা কচুর গাঁটি বলেন। তা এখন ধনেপাতা দিয়ে দিয়েছি। তো এই ছোট চিংড়ি মাছ দিয়ে এই দেশি ছড়াটা কার, কার পছন্দ কমেন্টস করে জানাবেন। দেখেন একেবারে ঝোলটা ঘন হয়ে গেছে। আর এদিক দিয়ে আমার মাছটাও হয়ে গেছে। তো মাছের ভিতরে আমি ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। তো অনেক নতুন, নতুন আপুরা কিন্তু আমার ভিডিওতে জয়েন হচ্ছে। খুব ভালোই লাগে আপুদের কমেন্টসগুলো পড়তে। তো স্প্যাম কমেন্টের সংখ্যা অনেকটাই কম। তো এই তো এদিক দিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভেঙে একটু ফ্লেভার ছড়ানোর জন্য। আমি আমার প্রত্যেকটা তরকারিতেই কিন্তু লাস্টে কাঁচা মরিচটা এড করি। এতে করে তরকারির ঘ্রাণটা কিন্তু অনেক ভালো আসে। যাই হোক আমার ২ টা তরকারি হয়ে গেছে। আজকে কিন্তু বিদ্যুৎ ছিল না। তো আমি একদিন পর, পর ভিডিও আপলোড দেই। তো যেদিনে ভিডিও আপলোড দেব বা ভিডিও করি সেদিনে কিন্তু বিদ্যুৎ থাকে না। দেখেন আমার ভাগ্যটা কত খারাপ। তো কিচেনের এই অংশটা একটু কিন্তু ফর্সা আছে। তো সেই হিসাবে ভিডিওটা একটু অন্ধকার আসতে পারে। প্লিজ ইগনোর করবেন আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন। তো এখন আমি কিন্তু পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ছড়ায় বাগার দিয়ে দিয়েছি। তো এই ধরনের দেশি ছড়া রান্না করলে কিন্তু লাস্টে বাগারটা দিলে অনেক বেশি মজা হয়। আর অফ ক্যামেরায় অল্প পরিমাণে জিরা আমি তেলে গুঁড়ি করে নিয়েছি। ভাজা জিরার গুঁড়াটা মানে তরকারি রান্নার শেষে এড করলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো এখন আমি সেই ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেব। তো অফ ক্যামেরায় আমরা সবাই খাবারটা খেয়ে নেব। যেহেতু বিদ্যুৎ নাই, ডাইনিং টেবিলে অত বেশি ফর্সা আসে না। তো আজকে ২ টা তরকারি রান্না করেছি। এখন একটু নেড়ে-চেড়ে দিলাম যাতে ঘ্রাণটা নিচেও যায় জিরার। তো এই তো কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। আর এ হচ্ছে আমার একটা মানি প্লান্ট গাছ, একটা নুডলসের বক্সে লাগিয়েছি। তো যাই হোক অফ ক্যামেরায় খাবারটা খেয়ে আমি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। একটা কাজ আছে বাসায়। তো গ্রামে তো আমার শ্বশুর-শাশুড়ি থাকে আর কেউই থাকে না। আমরা সবাই শহরে থাকি। তো মাঝখানে আমার ছেলে আর একেবারে সামনে আমার মেয়ে। এই তো আমার হাসব্যান্ড বাইক চালাচ্ছে। আর এই পাশে দেখেন মানে গ্রামের ২ পাশে মানুষের ধান ক্ষেত। কি সুন্দর ধান! অর্ধেকটা ধান কেটে নিয়েছে মানুষ। এখনো কিছু, কিছু ধানে বাকি আছে খেতে। তো এই যে খাম্বার পাশে এই জমিতে আমার শাশুড়ি ধান চাষ করেছে। তো এখানে আমাদেরও কিছু ধান চাষ আছে যে আর রাস্তার একপাশে লাউয়ের মাচা, কি সুন্দর লাউ ধরছে। আর এ হচ্ছে আমার মানে দূর সম্পর্কের এক আত্মীয়র বাড়ি। পাশে এই হচ্ছে আমাদের সুপারির বাগান। তো এই বাগানটা আমার হাসব্যান্ডে করেছে। আর পুকুরের ২ পাশে রাস্তার ২ পাশে কিন্তু পুকুর আর ধান ক্ষেত। রাস্তার ২ পাশে তাল গাছও আছে। তো গ্রামীণ জীবনের এই ধরনের চিত্র কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে একটু শেয়ার করলাম যেহেতু আমার লাইফের সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। তো আমার শ্বশুরবাড়ির আর এ হচ্ছে আমার দেবরের ২ টা মহিষ মানে স্বাস্থ্য দেবরের। তো সেটুকু একটু দেখিয়ে দিলাম। তো গ্রামের ২ পাশে কিন্তু ছোট, ছোট ঘরবাড়ি করে মানুষ থাকে। এরা মানবেতে জীবনযাপন করে। দেখলে কিন্তু তাদের ঐতিহ্য, অতীতের কথা মনে পড়ে যায়। আল্লাহ আমাদেরকে অনেক বেশি ভালো রেখেছে। আর এই হচ্ছে আমার শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়িটা কিন্তু ১৫-১৬ বছর আগে করা। তো বিল্ডিং তো পুরনো হয়ে গেছে। এটা কিন্তু মেরামত করবে যেহেতু কেউ গ্রামে থাকে না। তো সেই হিসাবে আর এই ঘরটা মেরামত করা হচ্ছে না। আমার শ্বশুর-শাশুড়ি থাকে। এ হচ্ছে কবুতরের খোপ আর নিচে আমার মেয়েটা একটা ফুল গাছের নিচে খেলা করতেছে। তো আজকের ভিডিওটি আর বড় করলাম না। এই হচ্ছে আমার ছেলে। তো
তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।